হ্যালো স্টুডেন্ট, চলে এসেছি একটা নতুন ক্লাসে। পরশু টেস্ট পেপার থেকে বড় প্রশ্নের ক্লাস আজকে নিয়ে এসেছি। তো তোমাদের জন্য আজকে যারা নিয়ে এসেছি তোমরা দেখো কি নিয়ে এসেছি। পরশু টেস্ট পেপার 2025 মাধ্যমিক বড় প্রশ্ন, পেজ নাম্বার 452 453, ঠিক আছে, ম্যাথ। এই পেজের অঙ্কগুলো করাবো তোমাদের আজকে। তো যাই হোক, ক্লাসটা শুরু করার আগে আমি দুটো কথা বলবো। যে আজকে হচ্ছে জানুয়ারি মাস 21/1/2025। এই যে তারিখটা আছে, এই তারিখটা খুবই আমার কাছে একটু ইম্পর্ট্যান্ট, কারণ আমি চ্যানেলটা মনিটাইজেশন করে ফেলেছি আমি। তো কাল যেটা ছিল 20 তারিখ, 20/1/2025, কালকে আমি দেখেছি যে 1000 সাবস্ক্রাইবার পার হয়ে গেছে আমার, আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। তো আমি কালকে অ্যাপ্লাই করে দিয়েছিলাম, তো আজকে আমার মনিটাইজেশন পূরণ হয়ে গেছে। আমার চ্যানেলকে আমি করে ফেলেছি মনিটাইজেশন, ঠিক আছে। তোমরা ভালো আমার সঙ্গে আছো, তোমরা ভালো দেখছো ভিডিওগুলো, তোমরা লাইক করছো, ভিডিওগুলো শেয়ার করছো এবং সাবস্ক্রাইবও করছো। তার জন্য আজকে কিন্তু আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজেশন হয়ে গেছে। আমি 2 মাসের মধ্যে আমার চ্যানেলটা মনিটাইজেশন করে ফেলেছি আমি। তো এভাবে তোমরা শিখতে থাকো অঙ্ক, আমার সঙ্গে যুক্ত থাকো এবং ভিডিওতে লাইক করতে থাকো আর ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করো। তো আজকে পরশু টেস্ট পেপার থেকে তোমাদের ম্যাথ করাবো। পরশু টেস্ট পেপারে বড় প্রশ্ন আগে নিয়ে এসেছি। দেখো, পরশু টেস্ট পেপারে যে বইটা আছে এই বইটা তোমাদের খুলতে হবে এবং আমার সঙ্গে অঙ্কগুলো করতে হবে। তো চলো আজকের অঙ্কগুলো আমরা দেখে নেব। 5-এর 1-এর প্রশ্নটা নিয়েছি আমরা। তো 5 থেকে আমাদের বড় প্রশ্ন আছে, তো দেখে নেব 5-এর 1-এর প্রশ্নটা কী বলছে। রমা দেবী একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসে প্রথম দিন 1000 টাকা করে জমা করেন। সেখানে বার্ষিক সরল সুদের হার 5% হলে তিনি 6 মাস শেষে সুদে আসলে কত টাকা পাবেন আমাদের এটা বের করতে হবে। 6 মাসের শেষে সুদ আসলটা বের করতে বলেছে। এখানে দেখো 1000 টাকা করে জমা করছে, তাহলে এখানে আমরা লিখব রমা দেবী, ঠিক আছে। টোটাল 6 মাস, প্রতি মাসেও 1000 টাকা করে রাখে। তাহলে এখানে দেখো তো, তাহলে প্রথম মাসে 1000 টাকা রাখে, দ্বিতীয় মাসেও 1000 টাকা রাখে, তাহলে প্রথম দ্বিতীয় এভাবে করতে করতে শেষ মাসের জন্য জমা করেন, ঠিক আছে। 1000 টাকা করে জমা করছিলেন। তাহলে আমরা 6 মাসের সুদটা আমরা বের করে নেব। তাহলে অতএব 6 মাসের সুদ, দেখো 6 মাসের সুদটা কী করে পাবা। আমরা যদি প্রথম মাসেটা দেখি, তো প্রথম মাসের আসলটা হচ্ছে 1000 টাকা করে জমা করে, তাহলে আসল 1000 ইন্টু, আর সময় দেখো প্রথম মাস 6 মাস টাকাটা খেটেছে, যেহেতু 6 মাসের জন্য টাকা জমা রাখে, তাহলে 6 মাসকে বছর করতে হবে, তার জন্য 6কে 12 দিয়ে ভাগ করবা। আর এখানে দেখো সুদের হারটা এখানে 5% বলেছে, তাহলে 5/100 হবে। এটা হলো প্রথম মাসের জন্য। দ্বিতীয় মাসের জন্য তাহলে আবার হবে দেখো 1000 টাকাটা আসল। তাহলে এখানে দেখো দ্বিতীয় মাস মানে কি 1 মাস কমে গেল, মানে 5 মাস হবে টোটাল। তাহলে 5 মাসের জন্য টাকাটা খাটে, তাহলে এখানে 5/12 হবে, যেহেতু মাসকে আমরা বছর করব, তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে। আর সুদের হারটা ছিল 5%, 5/100। এভাবে করতে করতে 6 মাস হবে, এটা 6 বার হবে। আমি 6 বার লিখছি না, শেষেরটা লিখে দিচ্ছি। শেষেরটা হবে দেখো 1000 ইন্টু শেষে 1 মাস, শেষের মাসটা হচ্ছে 1 মাসে টাকাটা খাটবে, তাহলে 1 মাসকে আমরা বছর করব, আর 5/100। এটা হলো আমাদের 6 মাসের মোট সুদটা আমরা পেলাম, এই টাকাটা। তাহলে এখান থেকে দেখো কিছু আমাদের কমন যাবে, আমরা 1000 টাকা কমন নিতে পারছি, 1000। আর দেখো তো আর কি কমন যাচ্ছে এখানে, এই যে 5/100টা আমরা কমন নিতে পারবো। তাহলে 5/100 সব জায়গায় আছে, 5/100 কমন নিয়ে নিলাম। আরও কমন যাচ্ছে দেখো, এই যে 12টা সব জায়গায় আছে, তাহলে আমরা 12টাও কমন নিয়ে নিলাম। তাহলে এগুলো কমন চলে গেল। আমাদের প্রথমে কী থাকবে, আমাদের থাকবে এখানে দেখো এই 6টা থেকে যাবে, তাহলে 6 প্লাস এখানে 5 থাকবে, প্লাস তারপরটা দেখবা, তারপরটা 4 পাবা, তারপরটা 3 পাবা, 2 পাবা, 1 পাবা, এভাবে করে পেয়ে যাবা মানগুলো। তাহলে এত টাকা, এটা সলভ করে নেবো, 6 মাসের মোট সুদটা পেয়ে যাবো। আচ্ছা, এখানে আমরা দুটো শূন্য কেটে দিলাম। আর আমাদের এখানে দেখো থেকে গেল 10 × 5, আর 10 × 5, আর নিচে থেকে গেল 12। এখানে এগুলো যোগ করবা, যোগ করে তোমরা 21 পেয়ে যাবা। এবার একটু কাটাকাটি করি, আমরা 3 দিয়ে কাটাকাটি করি, 3 × 4 = 12, 3 × 7 = 21, 2 দিয়ে আমরা কাটাকাটি করে নেব, তাহলে 2 দিয়ে 4, 2 × 5 = 10। উপরে আমরা গুণ করে নিচ্ছি, দেখো ওই যে গুণ করো, তাহলে এটা 5 × 5 = 25, আর 25 7 যদি আমরা গুণ করি, তাহলে 25 7 = 175, নিচে আমাদের 2 থেকে যাবে।
এটা যদি ভাগ করো তাহলে ভাগ করে পাবা দেখো 2 8 16 এভাবে 15 হয়ে যাবে, আর 2 7 14 .2 5 10, তো 2 দিয়ে ভাগ করে আমরা এত পেয়ে যাবো, তাহলে এত টাকা। ওকে, আচ্ছা আমরা 6 মাসের সুদ পেয়ে গেলাম। এবার আমরা দেখো 6 মাসের আমরা সুদ আসল বের করব। তাহলে অতএব আমরা করব 6 মাসের সুদ আসল। 6 মাসের সুদ আসল, এভাবে অ্যান্সারটা বেরিয়ে আসবে। দেখো সুদ আসল বলতে আসলটা যদি আমরা করি টোটাল হচ্ছে 6 মাস, তাহলে এখানে আমাদের 1000 টাকাটা কিন্তু 6 মাস রেখেছে, তাহলে 1 মাসের আসল যদি 1000 টাকা হয় তো 6 মাসের আসল কত হবে? তা দেখো তাহলে 1 মাসের আসল 1000 টাকা, তো 6 মাসের আসল 6 দিয়ে গুণ করে 1000 টাকাকে, এটা আমাদের আসল। আর সুদ পেয়ে গেলাম আমরা 87.5, এটা হচ্ছে আমাদের মোট টাকা, 6 মাসের সুদ আসল টাকাটা। ঠিক আছে, তাহলে চলো এটা হবে আমাদের 6000 টাকা, এটা আমরা পেয়ে যাবো 87.5 এত টাকা। এটা যদি তোমরা যোগ করে নাও তাহলে এটা এভাবে পেয়ে যাবো 6087.5 টাকা। এই টাকাটা জমা হবে, তিনি 6 মাসের পর যে সুদ আসলে টাকাটা পাবেন রমা দেবী এই টাকাটা পাবে, এটা আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এবার 5 2 প্রশ্ন দেখো, আমাদের বলছে ABC যথাক্রমে 8000 টাকা, 10000 টাকা, 12000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে তারা দেখে 13400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5000 টাকা শোধ দেওয়ার পর 5000 টাকা শোধ করে দেবে। সেই শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধন অনুপাতে ভাগ করবে। তাহলে এখানে দেখো কিস্তি বাবদ 5000 টাকা শোধ করবে, তাহলে কিস্তি দেওয়ার পর অবশিষ্ট লাভ আমাদের কত থাকবে সেটা বের করে নিতে হবে। 5000 টাকাটা মাইনাস হয়ে যাবে লাভ থেকে, তারপর লিখব কিস্তি শোধ করার পর অবশিষ্ট লাভ। ঠিক আছে, তাহলে দেখো তো কিস্তি শোধ করার পর অবশিষ্ট লাভ আমাদের কত হবে, সেটা হচ্ছে মোট লাভ হচ্ছে 13400 টাকা, আর কিস্তি দিয়েছে আমাদের কিন্তু 5000 টাকা, তাহলে 5000 টাকাটা মাইনাস হয়ে যাবে। তো এটা যদি আমরা বিয়োগ করি দেখো এটা আমরা কত পেয়ে যাবো, এখানে দেখো 0 0 নেমে যাবে, আমাদের 4টাও নেমে যাবে, আর 5-এ করে দিলে 13, 5-এ করে দিলে 13, 8 দিলে তাহলে 84 টাকা। ঠিক আছে, 8400 টাকা, 8400 টাকা, এই টাকাটা আমাদের অবশিষ্ট লাভ থাকবে। এবার এই টাকাটা তারা মূলধন অনুপাতে ভাগ করবে। তাহলে এখানে ABC এর মূলধন অনুপাতটা আমরা বের করে নেব। A B ও C এর মূলধনের অনুপাত। দেখো তাহলে আমাদের এর মূলধনটা আছে 8000, তাহলে এখানে লিখবো 8000 ইজ টু বি এর ছিল 10000, তাহলে লিখলাম 10000 ইজ টু, আর সি এর আছে 12000 এ হচ্ছে মূলধন অনুপাত। 3টা 0 3টা 0 করে ভেনিস করে দাও, লঘিষ্ঠ আমরা করব। এবার 2 দিয়ে করতে পারো, 2 4 8, 2 5 10, 2 6 12। ঠিক আছে, বাস এভাবে পেয়ে গেলাম মূলধন অনুপাতটা। এখন দেখো এই লাভ থেকে এ কত পাবে, বি কত পাবে, আর সি কত পাবে, এটা আমাদের বের করতে হবে। তো আমরা লিখবো অতএব এ পাবে, তাহলে এ পাবে। ঠিক আছে, এ পাবে মানে এ লভ্যাংশ, তাহলে এ পাবে কত পাবে, দেখো এর হচ্ছে আমাদের 4, আর আনুপাতিক যোগ করবো। আনুপাতিক যোগটা দেখো এটা হচ্ছে 915, তাহলে আনুপাতিক যোগটা আমরা 15 পেয়ে যাচ্ছি, আর লাভটা ছিল 8400, এই টাকা পাবে এ পাবে। কাটাকাটি করো, তাহলে এখানে যে কাটাকাটি করো দেখো আমরা 5 দিয়ে করি, 5 3 15 করে দিচ্ছি। দেখো 5 3 15, আর এখানে 5 1 5, 5 দিয়ে আচ্ছা এখানে আমাদের কত আসবে, 3 আসবে 34, তাহলে এখানে 5 6 30, আবার 5 8 40, একটা শূন্য বসে যাবে। এবার 3 দিয়ে কাটাকাটি করো, 3 5 15, 3 6 18, 0। আমরা দেখো কত পেলাম 560, 4 দিয়ে গুণ হবে, 4 0 0, 4 6 24 4, আর 4 5 20, আর ওদিকে হচ্ছে আমাদের 2 22, 2240 টাকা। এই টাকাটা হচ্ছে এর লভ্যাংশ। অতএব বি পাবে, বি কত পাবে, তাহলে দেখো আমাদের বি এর ছিল কত 5, তাহলে 5 দিয়ে গুণ করো, যেটা আমরা কাটাকাটি করে পেয়েছি, তাহলে এটা দিয়ে গুণ করলে আমাদের বি এর টাকাটা পেয়ে যাব। 5 0 0, 5 34 0,
5 5 25 আর ওদিকে হচ্ছে আমাদের হাতে 3, 25 আর 3 কত 28। তাহলে এই টাকাটা পাবে কে? এটা পাবে বি। এবার সি কত পাবে? এখন সি পাবে, সি এর ছিল কত মূল অনুপাতটা 6, 6 দিয়ে গুণ করো 560কে। তাহলে এখানে দেখো 6 0 0 36 6 দিয়ে দেবো, আর 6 5 30 হাতে 3 33, এই যে 3360 টাকা। এই টাকাটা কে পাবে? সি পাবে। ওকে, তাহলে এভাবে আমরা এ বি সি এর লভ্যাংশগুলো বের করে নিলাম। তাহলে এই ছিল আমাদের অঙ্কটা। 6 এর প্রশ্নটা বলছি, এখানে দেখো 6 এর এ বি বলেছে, 6 এর 1 2 হয় আমাদের, তো যাই হোক 6 এর এ বি দিয়েছে, তো আমরা 6 এর এ দিয়েই আমরা বলবো। তো 6 এর এর প্রশ্নটা আছে আমাদের, যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে দেখো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে, তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা আমাদের তৈরি করতে হবে। তার জন্য এককের ঘরের অঙ্ক জানতে হবে আর দশকের ঘরের অঙ্ক জানতে হবে। এখানে একটা শর্ত দিয়েছে, দশকের ঘরের অঙ্কটা এককের ঘরের অঙ্কের দ্বিগুণ বলেছে। তাহলে এককের ঘরের অঙ্কের দ্বিগুণ বলেছে, তাহলে এককের ঘরের অঙ্কটাকে আমরা ধরে নেব, যার দ্বিগুণ বলবে তাকে ধরে নাও। আমরা লিখব ধরি এককের ঘরের অঙ্ক, তাকে আমরা x ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এককের ঘরের অঙ্ক যদি x হয়, তাহলে অতএব দিয়ে আমরা দেখো তো দশকের ঘরের অঙ্কটা পেয়ে যাব। তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে? যেহেতু বলে দিয়েছে এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয় দশকের ঘরের অঙ্কটা, তার দশকের ঘরের অঙ্কটা হবে 2x। তার পেয়ে গেলাম আমরা দশকের ঘরের অঙ্ক পেয়ে গেলাম। তাহলে এককের ঘরের অঙ্ক আর দশকের ঘরের অঙ্ক পেয়ে গেলে তোমরা সংখ্যাটি বের করতে পারবা এইভাবে। দেখো, তাহলে অতএব সংখ্যাটি আমরা দেখো কীভাবে পাবো, 10 ইন্টু দশকের ঘরের অঙ্ক প্লাস এককের ঘরের অঙ্ক। খুব ভালো নিয়ম এটা, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা তৈরি করতে গেলে এভাবে তৈরি করতে হবে। 10 গুণিত সংখ্যাটি হবে দেখো 10 গুণিত দশকের ঘরের অঙ্ক প্লাস এককের ঘরের অঙ্ক, এভাবে সংখ্যা পাওয়া যায়। এটা সরল করো, এটা হয়ে যাবে তোমার 20x, এটা পেয়ে যাবে x, যোগ করে কত পেয়ে যাবে 21x। তাহলে এই হলো আমাদের সংখ্যাটা। এবার যে শর্তটা বলেছি, যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাটা কিন্তু ধনাত্মক আছে, ঋণাত্মক হবে না, সংখ্যাকে এই যে সংখ্যাটাকে আমাদের বলেছে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে, তাহলে দেখো শর্তটা বলেছে এই যে সংখ্যাটাকে এই সংখ্যারই এককের ঘরের অঙ্কটা দিয়ে গুণ করবে। তাহলে এককের ঘরের অঙ্কটা x আছে, x দিয়ে গুণ করবে, গুণ করলে গুণফলটা কত বলেছে 189। জাস্ট এই কথাটা বলেছে আমাদের, এটাই শর্ত। সমীকরণ গঠন হয়ে গেছে, এখান থেকে আমরা x এর মানটা পেয়ে গেলে আমরা এককের ঘরের অঙ্কটা পেয়ে যাবো। তো দেখো সলভ করছি আমরা, x এর মানটা বের করবো। দেখো 21 দিয়ে যদি তোমরা কাটাকাটি করো, তাহলে 21 নং 189 পাওয়া যায়। দেখো 9 দিয়ে 21 গুণ করে এটাই পেয়ে যাবা। তাহলে আমরা তো এখানে দেখতে পাচ্ছি এদিকে x গুণ করে x স্কোয়ার আর এদিকে 9, তাহলে আমরা x এর মানটা পেয়ে গেলাম। প্লাস মাইনাস কী হয়? প্লাস মাইনাস √9 হয়। তাহলে অতএব x সমান প্লাস মাইনাস, দেখো 9 এর বর্গমূল তো 3 জানো, তা দেখো আমরা পেয়ে গেলাম প্লাস মাইনাস 3। এখানে যেহেতু বলেছে সংখ্যাটি ধনাত্মক, তা আমরা লিখব যেহেতু সংখ্যাটি ধনাত্মক, তাই না? যেহেতু সংখ্যাটি ধনাত্মক, তাহলে আমরা কি করব? আমরা x এর মানটা কি নেব? আমরা 3 নিব, মাইনাসটা আমরা ছেড়ে দেব। ঠিক আছে, সংখ্যাটি ধনাত্মক বলে দিয়েছে, তা দেখো x এর মানটা 3 পেয়ে গেলাম। তাহলে আমাদের যেটা বলেছিল একক ঘরের অঙ্ক জানতে, সেটা কিন্তু পেয়ে গেছি। তাহলে অতএব যা লিখে দেবা তোমরা এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্কটা কত পেয়ে গেলাম? আমরা 3 পেয়ে গেলাম। বাস, এটাই আমাদের অ্যান্সার। 6 এর বি নম্বর প্রশ্নটা দেখো, আমাদের বলছি ax² + bx + c = 0, এটা আমাদের দেওয়া আছে। আর এখানে বলেছে দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপরটি দ্বিগুণ বলেছে, তারা প্রমাণ করতে বলেছে 2b² = 9ac, এটা প্রমাণ করে দেখাতে হবে। তা দেখো এখানে একটি বীজ অপরটি দ্বিগুণ বলেছে, তাহলে বীজ দুটিকে ধরে নিতে পারবো। তাহলে ধরি আমরা বলবো একটি বীজ আমরা আলফা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে অতএব কী হবে? অপর বীজটি, যদি একটি বীজ অপরটি দ্বিগুণ বলেছে, তাহলে অতএব অপর বীজটি 2 আলফা হয়ে যাবে। যদি একটি অপরটি দ্বিগুণ বলেছে, তাহলে একটি বীজ আলফা হলে অপর বীজটি 2 আলফা। আচ্ছা, দুটি বীজ পেয়ে গেলাম, আলফা 2 আলফা, তাহলে বীজদের যোগফল বের করতে পারবো আমরা। তাহলে আলফা প্লাস 2 আলফা সমান বীজদের যোগফলের সূত্র আমরা জানি -b/a। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ থেকে পেয়ে যাবো -b/a। তাহলে এখানে দেখো সরল করো, যোগ করে এখানে 3 আলফা পেয়ে যাবো
মাইনাস বি বাই এ, এখান থেকে আলফার মানটা বের করে নেবা মাইনাস বি বাই 3a। আচ্ছা, এটাকে আমরা 1 নং নাম দিয়ে রেখে দিলাম। এবার কি করব, বীজদের গুণফল বের করব এবং বীজদের গুণফল, এই যে দেখো বীজদের গুণফলের সূত্রটা সি বাই এ হয়, এটা তোমাদের জানতে হবে। তাহলে এখানে গুণ করলে 2 আলফা স্কোয়ার আর সি বাই এ। এবার কি করব, এখানে আলফার মানটা আমরা বের করে রেখেছি, এখানে আমরা আলফা জায়গায় আলফার মানটা বসিয়ে দিচ্ছি। আলফার মান কত আছে, মাইনাস বি বাই 3a, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আলফার মান, তার হোল স্কোয়ার, এদিকে ডান দিকে আমাদের ছিল সি বাই এ। এখানে তোমরা বলে দেবা যে 1 থেকে মানটা আমরা বসিয়ে দিয়েছি, তারপর এখানে আসে। তাহলে এখানে দেখো তো, এখানে যদি বর্গটা ভাঙি 2 ইন্টু পেয়ে যাবে, দেখো এটা মাইনাসটাতে প্লাস হবে স্কোয়ারের জন্য, বি স্কোয়ার বাই 9, 3 স্কোয়ার 9 হবে আর এ স্কোয়ার, তাহলে এখানে হবে বি স্কোয়ার বাই 9 এ স্কোয়ার, বি স্কোয়ার বাই 9 এ স্কোয়ার। ডান দিকে ছিল সি বাই এ। আচ্ছা, এখানে এ আর এ স্কোয়ার আছে, কেটে একটা এ থাকবে। এবার দেখো বর্গগুণ করে দাও, তাহলে এটা 2b স্কোয়ার পেয়ে যাবে এদিকে, আর এখানে 9a আর সি গুণ হবে, তাহলে গুণ করে তোমরা 9ac পেয়ে যাবা। দেখো এটাই প্রমাণ করতে বলেছিল আমাদের, তাহলে আমরা প্রমাণটা দেখাতে পারলাম, লিখে দেবো প্রুভড। সাথের একটা দেখো আমাদের দেওয়া আছে এক্স ভেরিয়েস ওয়াই আর দেওয়া আছে ইউ ভেরিয়েস জেড, ঠিক আছে। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে এক্স ইউ ভেরিয়েস ওয়াই জেড এবং এক্স বাই ওয়াই ভেরিয়েস ওয়াই বাই জেড, আমাদের দুটো প্রমাণ করতে বলেছে। তাহলে এই দুজন থেকেই আমাদের দুটো ভেদ প্রমাণ করতে হবে, এই ভেদটাও প্রমাণ করব আর এই ভেদটাও প্রমাণ করব। তো আমরা প্রমাণ দেখাতে পারবো এই দুটোর সাহায্যে, কোনো অসুবিধা নাই। তো আমি যেটা বলবো, আই এম ভেরি হ্যাপি, কারণ আমার চ্যানেলটা আমি আজকে যে 21/1, ঠিক আছে, 2025 জানুয়ারি মাস চলছে, এই যে 21 তারিখ আজকে কিন্তু আমি চ্যানেলটা মনিটাইজেশন করে ফেলেছি। তোমাদের সাপোর্টে তোমরা পাশে আছো, তোমরা ভিডিওতে লাইক করছো, শেয়ার করছো, তোমরা ভিডিওগুলো সাবস্ক্রাইবার করছো বলে আজকে আমি 2 মাসের মধ্যে এই যে এডুকেশন চ্যানেলটা আমার আছে, এই চ্যানেলটাকে আমি কিন্তু মনিটাইজেশন করে ফেলেছি। আমি কালকে দেখেছি আমার 1000 সাবস্ক্রাইবার পার হয়ে গেছিলো, সকালবেলা দেখেছিলাম, কালকে 20 জানুয়ারি ছিল, 20 তারিখে দেখেছি সকালবেলা যে 1000 সাবস্ক্রাইবার পার হয়ে গেছে। আর বিকেলবেলা আমি দেখলাম যে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইমও পূরণ হয়ে গেছে। তাও কালকে আমি অ্যাপ্লাই করে দিয়েছিলাম, আজকে আমি সকালে দেখলাম, আজ 21 জানুয়ারি, ঠিক আছে, এটা হচ্ছে চলছে আমাদের 2025/1, ঠিক আছে, 21/1/2025 এই তারিখে আমি আজকে মনিটাইজেশন করে ফেলেছি, ঠিক আছে। আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, তোমরা পাশে আসো বলে, তোমাদের যে লাইক সাপোর্টে এবং তোমরা ভিডিওগুলো শেয়ার করছো তার জন্যই কিন্তু এটা হয়েছে। তোমরা এইভাবেই পাশে থাকো, এভাবেই তোমরা ভিডিওগুলোতে লাইক করো, ভিডিওগুলো শেয়ার করো এবং তোমরা ভিডিওগুলো যারা নতুন আছো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে, আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তাই চলো আজকের আমরা অঙ্কটা দেখে নেব। আজকে যে অঙ্কটা আমরা বললাম তোমাদের, তা দেখো 6 B নম্বর খুব ভালো অঙ্ক আছে, তো এই দুটো থেকে কিন্তু এই দুটো প্রমাণ করতে হবে। আমরা তো কীভাবে আমরা প্রমাণ দেখাবো, তো এখানে এক্স ভেরিয়েস ওয়াই আছে, তাহলে আমরা ভেদ উঠাবো। তাহলে ভেদ যদি উঠাও তাহলে আমাদের কী আসবে, সমান সমান K1, একটা ধ্রুবক আসবে, এখানে ভেদ উঠালাম। এখানে আমরা ভেদ উঠাবো, তাহলে ইউ সমান সমান K2 জেড, ঠিক আছে। তাহলে এখানে তোমাদের পাশে বলে দিতে হবে, ঠিক আছে, কি পাশে বলতে হবে, যে তোমরা বলে দেবা K1 K2 অশূন্য ভেদ ধ্রুবক, এটা তোমরা পাশে বলে দেবা, ঠিক আছে। তা আমরা কী করবো এখন, দেখো তো এটা প্রমাণকে দেখো, প্রমাণটাকে দেখে তোমরা বুঝতে পারবা যে আমরা করবো কি। এখানে এক্স ইউ আছে, ওয়াই জেড আছে, তাহলে দেখো তো আমরা যদি দুটোকে গুণ করে নিই তাহলে এক্স ইউ পাবো আর ওয়াই জেড পাবো, তাহলে গুণ করলে প্রমাণটা এটা মিলে যাবে। দেখো তাহলে আমরা গুণ করছি, অতএব এক্স ইউ সমান সমান, তো এখানে গুণ করলে কত পাবা, K1 K2 ওয়াই জেড পেয়ে যাবা। দেখো এবারে একটু কী করবা, আমরা এখানে করে নিব এক্স ইউ, আচ্ছা এটাকে আমি 1 নং নাম দিয়ে রেখে, এটা আমাদের কাজে লাগবে। তাহলে এক্স ইউ সমান সমান K1 K2কে আমরা ছোট ধ্রুবক ধরে নিলাম, তাই না, তাই যে K1 K2কে তো এম ধরে নিলাম, তাহলে এম ইন্টু ওয়াই জেড। তোমরা এখানে পাশে বলতে পারো যে এম এর মানটা আমরা যে K1 K2 এর মানটা আমরা নিয়েছি এম, এটা হচ্ছে অশূন্য ধ্রুবক, এটা তোমরা পাশে বলে দেবা। এখানে ভেদ বলবা না, এখানে বলবা যে অশূন্য ভেদ ধ্রুবক, আর এখানে শুধু বলবা অশূন্য ধ্রুবক। তাহলে এবারতে দেখো, এবার কিন্তু আমাদের প্রমাণটা চলে এসেছে। তাহলে এক্স ইউ ভেরিয়েস ওয়াই জেড বলতে পারবো, তাই না। আমরা ইকুয়াল আর ধ্রুবক উঠিয়ে আমরা ভেদ নিয়ে আসবো, যেভাবে ভেদ উঠিয়ে ইকুয়াল আর ধ্রুবক নিয়ে আসি, তাই একইভাবে আমরা ইকুয়াল বলতে সমান সমানকে বলি, সমান সমানকে ইংরেজিতে ইকুয়াল বলা হয়। তাহলে সমান সমান চিহ্ন আর ধ্রুবকটা উঠিয়ে আমরা ভেদ নিয়ে আসতে পারবো। দেখো আমরা প্রমাণটা মিলিয়ে দিলাম।
এবার আমরা এই প্রমাণটা নিয়ে আসবো। আচ্ছা, একটা প্রমাণ মিলালাম বলে এখানে আমরা প্রুফ লিখতে পারবো, তারপর লিখে দিলাম প্রুফড। এবার এটা প্রমাণ আনার জন্য আমরা আবার এক থেকে করব। এক থেকে দেখো তো আমরা কী করছি, আমরা করছি এক্স বাই এক্সের নিচে আমরা নিয়ে আসবো কাকে, আমরা এক্সের নিচে আমরা নিয়ে আসছি জেডকে নিয়ে আসছি। যেহেতু আমাদের দেখো জেডের মানটা, এই যে জেডের মানটা ইউ আছে না, তাহলে আমাদের যখন জেড হবে তো আমরা ইউ বসাতে পারবো। প্রমাণটা লক্ষ্য করো, তাহলে এক্সের নিচে আমরা জেডকে নিয়ে আসলাম। হ্যাঁ, আর এখানে আমাদের কে ছিল K1 K2 ছিল আমাদের, থাকে এখানে কোনো অসুবিধা নাই। আর এখানে দেখো আমরা কাকে নিইনি, আমরা ইউটাকে নেওয়া হয়নি, তাহলে এখানে আমাদের ওয়াই ছিল, দেখো এখানে ওয়াই ছিল, ওয়াইটা থাক। এই যে দেখো এটাকে আমরা দেখে কাজ করছি, এক থেকে বলেছি, তাহলে এক্সের নিচে জেডকে নামালাম, আর ইউটা যে আমরা লিখে নিতে ইউটা আমরা এখানে নামিয়ে দেবো, এই যে ওয়াইয়ের নিচে ইউকে নামিয়ে দেবো। বর্জগুণ করো, দেখবো এটাই ফিরে পাবা, কোনো অসুবিধা নাই, আমরা এক থেকে এটা করতে পারবো। তো এবার দেখো কি করছি আমরা জেডের মান জানি, এই যে জেডের মানটা বসিয়ে দেবো। এখান থেকে যে জেডের মানটা যদি তোমরা বসাও, তাহলে দেখো তো এখানে আমি যে সরল করি, তাহলে জেড সমান কত পাবা, জেড সমান পাবা ইউ বাই K2। তাহলে এখানে বসিয়ে দেবো আমরা, জেডের মানটা হচ্ছে ইউ বাই K2, এটা হচ্ছে আমাদের জেডের মান। আচ্ছা, এখানে K1 K2, আর এখানে ইউর মানটা দেখো, আমরা ইউর মানটা বসিয়ে দেবো। ইউর মানটা কী বসাবো, ইউর মানটা আমরা বসিয়ে দেবো, এই যে দেখো K2Z। তাহলে এখানে ওয়াই উপরে থেকে যাবে, ইউর মানটা বসাচ্ছি আমরা K2Z। এভাবে কিন্তু মানটা বসাতে হবে, তাই না? এখানে জেডের মান বসিয়ে দেবা, আর এখানে ইউর মানটা বসিয়ে দেবা, তখন কিন্তু তোমাদের কী হবে, একদম প্রমাণটা মিলে যাবে। তাহলে এবার আমরা দেখো কী করছি, তাহলে এখানে আমরা যদি সরল করি, তাহলে K2টা উপরে চলে যাবে। তাহলে K2টা যদি উপরে যায়, তাহলে K2টা এর নিচে নামাতে পারবা, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখো এক্স বা ইউ করে দিলাম সমান, তাহলে এটা আমাদের K1 ছিল, K2 ছিল, আর এখানে K2 ইন্টু K2, এই যে K2টা উপরে চলে যাবে, সেই K2টাকে তুমি আবার এখানে নিয়ে আসতে পারবা K2, ওকে। আর এখানে আমরা দেখো এই যে K2টা এখানে নিয়ে চলে এসেছি, তাহলে এখানে তো ওয়াই বাই জেড আছে। এবার এই যে বড় ধ্রুবকটা থেকে গেলে এটাকে আমরা ছোট ধ্রুবক ধরে নিব, আমরা এখানে দেখাচ্ছি। তাহলে বা এক্স বাই ইউ, তাই না, সমান এটাকে আমরা এন ধরে নিলাম, এই যে বড় ধ্রুবকটা আছে আমরা এন ধরে নিলাম, আর ওয়াই বাই জেড পাশে তোমরা বলে দেবা এন এর মান নিয়েছো K1 K2 বাই K2 ইন্টু K2, এটাকে ধরেছো অশূন্য ধ্রুবক। তা দেখো তো এবার প্রমাণটা তোমরা করতে পারবে, এটা আমাদের ইউ আছে, আমরা ইউ দিয়েছি, তাহলে অতএব লিখে দেবা এক্স বাই ইউ ভেরিয়েস ওয়াই বাই জেড। দেখো প্রমাণটা আমাদের মিলে গেছে, তো এখানে আমরা লিখে দেবো প্রুভড, আমরা প্রুভ করে ফেলেছি। এবার দেখো 7-এর 2-এর প্রশ্নটা, আমাদের এক্সের মান দেওয়া আছে, ওয়াইয়ের মান দেওয়া আছে, তাহলে এই মান থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 7√3/12, ঠিক আছে? যেখানে এক্সের মানটা আমাদের দেওয়া আছে √3 + 1 বাই √3 - 1, আর ওয়াইয়ের মানটা দেওয়া আছে √3 - 1 বাই √3 + 1। তো আমরা দেখো কীভাবে প্রমাণটা করব। আমাদের দেখো যে এর মানটা যেটা দেখাবো, এর মানটা যখন আমরা বের করব, তখন মানটা বের করার সময় আমাদের এক্স প্লাস ওয়াই প্রয়োজন পড়বে, আর এক্স মাইনাস ওয়াই প্রয়োজন পড়বে, আর আমাদের এক্স ওয়াই মানটা প্রয়োজন পড়বে, তিনটা মানের প্রয়োজন পড়বে, এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? আমাদের বের করতে হবে কী বের করতে হবে বলো তো, এক্স প্লাস ওয়াই বের করতে হবে, এক্স মাইনাস ওয়াই বের করতে হবে, আর এক্স ওয়াই বের করতে হবে, তিনজনকে বের করতে হবে। তো চলো আমরা বের করি। তারা প্রথমে আমরা এক্স প্লাস ওয়াই বের করে নিই, √3 + 1 আর √3 - 1, আর আমাদের এটা যোগ হয়ে যাবে √3 - 1 আর √3 + 1। এবার আমরা কি করব, হর কোঅর্ডিনেশন করব, যেভাবে আমরা হর কোঅর্ডিনেশন করি যেটা আছে সেটা লিখে নাও, আর এর বিপরীত সাইন দিয়ে আমরা গুণ করে নেব। এই যে দেখো এভাবে হর কোঅর্ডিনেশন করি আমরা, এখানে যেটা আছে সেটা লিখে নাও, লিখে নেব, এর বিপরীত সাইন দিয়ে আমরা গুণ করে নেব। প্লাস আছে তো মাইনাস দিয়ে গুণ, আর মাইনাস ছিল তো প্লাস দিয়ে গুণ, ঠিক আছে? উপর নিচে গুণ করতে হবে। এবার আমাদের দেখো উপরে সূত্র, উপরে গুণ করে নেব আমরা, এখানে আমরা a + b² সূত্র ফেলতে পারি, তার গুণ করলেও হবে। চলো গুণ করলে দেখো এটা 3 হবে, এটা √3 আবার √3 + 1, যেভাবে করণীয় গুণ করে রাশি রাশি গুণ, কারণ √3 গুণ করে 3 হয়ে যায়, আর √3 1 এ √3 আবার 1 √3 আর 1 1 এ 1, এভাবে তোমরা জানো এগুলো গুণ, √3 তার হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল। একইভাবে গুণটা যদি এখানে করো, এখানে 3 - √3 - √3 আর +1 পেয়ে যাবা,
এখানে √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, উপরে দেখো 4, এটা 2√3, আর এটা দেখো তো 3 - 1 পাবা। একইভাবে এখানে 4 - 2√3, আর এখানে 3 - 1 পেয়ে যাবা। এখানে কিন্তু দেখো এখানে তোমরা 2 পাচ্ছ বিয়োগ করে, তার উপর থেকে 2 কমন নিয়ে নাও, তো 2 + √3। একইভাবে এখানে 2 পাবা, উপর থেকে আমরা 2 কমন নিলে 2 - √3, 2 2 তো কেটে যাচ্ছে আমাদের, থাকলো শুধু উপরে 2 + √3 প্লাস, আর এখানে 2 - √3। দেখো -√3 + √3 কেটে গেল, তার 2 2 যোগ করে 4। তাহলে আমরা দেখো x + y এর মানটা আমরা কিন্তু পেয়ে গেলাম। একবার লিখে দিই তোমাদের, এই যে x + y এর মানটা কত পেয়ে গেলাম, 4 পেয়ে গেলাম। তো একইভাবে আমরা x - y এর মানটা বের করব। তাহলে x - y এর মানটা যদি বের করো, তাহলে এভাবেই কাজটা হবে। লক্ষ্য করো, খালি এই চিহ্নগুলো খালি মাইনাস হবে, এই যে মাইনাস, ঠিক আছে। তাহলে আমরা এখানে বলবো একইভাবে, আমি একইভাবে যদি বলে দিই, তাহলে আমরা কোথায় বলবো, এখানে বলে দিচ্ছি। দেখো একইভাবে x - y এর মানটা যদি আমরা বের করি, তাহলে কোন জায়গাটা চেঞ্জ হবে, এখানে শুধু মাইনাস হবে। দেখো তাহলে 2 + √3 মাইনাস পেয়ে যাবে, দেখো 2 - √3, তাই না বলো তো। এই যে প্লাসগুলো মাইনাস হবে, মাইনাস হবে, আর এই জায়গাটা যে মাইনাস হয়ে যাবে, দেখো তো এই যে মাইনাস করে দিয়েছি, মাইনাস বলে বন্ধনীতে রেখেছি আমরা। তাহলে এখানে যদি সরল করে নাও, দেখো আমি সরলটা এই জায়গায় দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে অতএব x - y সমান আমাদের কত হবে সরলটা, আচ্ছা এখানে না আমরা একটু নিচের দিকে দেখাই, এখানে দেখাই, এই যে দেখো এখানে দেখাচ্ছি। তাহলে x - y সমান কত পেয়ে যাবে, 2 + √3 আর -2 + √3 এরকম পেয়ে যাবে। দেখো 2 2 কেটে যাবে, আর √3 যোগ করবা, 2 √3 পেয়ে যাবে, বাস x - y পেয়ে গেলাম। এবার আমাদের কি দরকার, x y এর মানটাও দরকার। তাহলে আমরা x y এর মানটা বের করে নিই। x y এর মানটা দেখো তোমরা পাবা, এই দুটোকে গুণ করে নিতে হবে। আমাদের ছিল x টা √3 + 1, আর নিচে √3 - 1 গুণিত √3 - 1 আর √3 + 1। এখানে তোমরা লক্ষ্য করো উপর নিচ কিন্তু সব কেটে যাচ্ছে, এই যে দেখো এর সঙ্গে এটা কাটছে, এটার সঙ্গে এটা কাটছে। তাহলে কিন্তু এখানে x y এর মানটা কত পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম। এই মানগুলো এবার আমরা কাজে লাগাবো, ঠিক আছে। x + y এর মান পেয়ে গেলাম, x - y এর মানটা এখানে বের করে নিলাম, আর x y এর মানটা বের করে নিলাম। তো চলো আমরা মানগুলো এখানে বসাবো। তাহলে আমরা এর মান বের করবো। তাহলে একে আমরা এখন মুছে নিচ্ছি, তাই না, এটা আমরা প্রমাণে নিয়ে আসবো। তা দেখো তো, তাহলে এটাকে আমরা যে সূত্র ফেলে দিই, তাহলে a + b তার হোল স্কোয়ার -2ab, a² + b² সূত্র। আর এটা হচ্ছে a² - b² সূত্র, a + b × a - b। তাহলে এখানে আমরা মাইনাস দেবো, a - b। মান পেয়ে গেছি, সব মানগুলো বসিয়ে দাও। x + y 4, তাহলে 4² - 2 × 1, x + 4 আর x - y এর মানটা কত পেলাম, দেখো 2 √3 পেয়েছি, ঠিক আছে। এই যে 2 √3 যোগ করে 2 √3, তাহলে এখানে আমরা বসাবো 2 √3। 4² দেখো 16 পেয়ে যাবা -2, আর এখানে 8 √3, ওকে। আচ্ছা এবার দেখো, এবার আমরা কি করব, 16 থেকে 2 বাদ দাও, এটা পেয়ে যাবা 14, আর এখানে 8 √3, 2 দিয়ে কাটাকাটি করে 2 × 7 = 14, আর এখানে পেয়ে যাবা 2 × 4 = 8, ওকে। তাহলে আমরা কত পাচ্ছি দেখো, 7/4 √3। এবার হর কন্ডিশন করে নাও, তো হর কন্ডিশন করলে 7 √3 আসবে, এটা 4 × √3 × √3 এভাবে পাবা। তো এটা দেখো তো, এটা উপরে 7 √3, আর নিচে দেখো 4 × এটা 3 পেয়ে যাবা। তাহলে যদি দেখো ভাঙাও, তার উপরে 7 √3 আর নিচে 4 × 3 = 12। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, 7 √3/12 এর মানটা দেখাতে বলেছিল। আমরা কিন্তু প্রমাণটা নিয়ে আসলাম। তাহলে এখানে আমরা লিখে দেবো প্রুফড। দেখো 8-এর 1-এর প্রশ্নটা আমাদের দেওয়া আছে a + b/b + c = c + d/d + a। এটা আমাদের দেওয়া আছে, আর এটা থেকে প্রমাণ করতে বলেছে c = a হবে, অথবা a + b + c + d = 0 হবে, তাই না। এই দুটো আমাদের প্রমাণ করতে হবে। তা দেখো আমরা এটা থেকেই প্রমাণ করে দেবো। তা প্রথমে আমরা কী করবো, বর্গমূল করে নেব। তার বর্গমূল যদি করি, তাহলে দেখো a + b × d + a, আর এখানে b + c × c + d। চলো গুণ করো, এখানে যদি গুণ করো ad পাবা +a² + bd + ab, এখানে গুণ করা bc + bd + c² + cd, ওকে। এবার দেখো সমান সমান থাকলে কেটে দাও, bd আর bd মিলছে, তাহলে আমরা bd কেটে দিলাম।
এবার দেখো, এবার সবাইকে বাঁদিকে আনার চেষ্টা করি, তাই না? এখানে এডি আছে, এবার দেখো এডি, আর এখানে এর পাশে দেখো এখানে সিডি আছে, তাহলে আমরা কি করব, মাইনাস সিডি এখানে রাখলাম, মানে এডির পাশে সিডি রাখলাম। এখানে দেখো তোমরা এখানে কি করতে পারবা, ডি কমন নিতে পারবা, এ মাইনাস সি থাকবে, ঠিক আছে? মানে ডি কমন নিয়ে এ মাইনাস সি, মানে ভিতরে যেন এ মাইনাস সি হয়, এভাবে আমরা রাখার চেষ্টা করছি। এবার দেখো তো এটা এ স্কোয়ার মাইনাস এটা সি স্কোয়ার, দেখো এই সি স্কোয়ারটা এ স্কোয়ার জায়গায় নিয়ে আসলাম, এটা সূত্র হয়ে যাবে আমাদের, এটা সূত্র পড়বে তার জন্য নিয়ে আসলাম। আর এখানে দেখো আমাদের এ বি ছিল এটা, আর মাইনাস আমাদের এই যে বিসি এখানে করে দিলাম। এবার একটু বাঁদিকে নিয়ে এসে একটু সাজিয়ে নিলাম। তাহলে এবার তোমরা লক্ষ্য করো, এখানে যদি ডি কমন নাও তাহলে এ মাইনাস সি, মানে প্রত্যেকটা পদ থেকে তোমরা দেখবা এ মাইনাস সি পাবা, এ মাইনাস সি কমন যাবে, তারপর তো আমাদের প্রমাণটা মিলবে। আচ্ছা, তাহলে এবার লক্ষ্য করো এখান থেকে কী করা যাবে, এখানে সূত্র ফেলে দাও, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখান থেকে তোমরা বি কমন নিয়ে নাও, এখান থেকে যে বি কমন নাও তাহলে এ মাইনাস সি। দেখো 3 জায়গা থেকে কিন্তু আমাদের এ মাইনাস সি মিলছে, এই যে মিলছে, এ মাইনাস সি আমরা কমন নিতে পারবো। তাহলে এ মাইনাস সি যদি আমরা কমন নিয়ে নিই, ঠিক আছে, এ মাইনাস সি যদি কমন নেওয়া হয় তাহলে আমাদের থাকবে কি, এখানে ডি আছে, এখানে এ প্লাস সি থেকে যাবে, এ প্লাস সি, আর এখানে বি থেকে যাবে, দেখো ইজিক্যাল 0। এবার হয় অথবা দিয়ে দেখো আমাদের প্রমাণ মিলে গেছে। তাহলে লিখবো হয় এ মাইনাস সি ইজিক্যাল 0, তাহলে এখান থেকে আমরা এ সমান সমান সি বলতে পারবো, বা সি সমান সমান এ বলতে পারবো। দেখো একটা প্রমাণ চলে এসেছে। এবার আমরা কি করব, অথবা দিয়ে আমরা বলতে পারবো ডি প্লাস এ প্লাস সি প্লাস বি ইজিক্যাল 0। একটু সাজিয়ে লিখে নাও, তাহলে এখান থেকে যে সাজিয়ে লিখে দাও, তো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজিক্যাল 0। দেখো আমাদের দুটোই প্রমাণ চলে এসেছে। আমরা কি লিখবো, আমরা প্রুফ লিখে দেবো, প্রমাণিত। আরেকটা দিয়ে প্রশ্নটা দেখো, আমাদের দেওয়া আছে এক্স ইজ টু এ সমান সমান ওয়াই ইজ টু বি সমান সমান জেড ইজ টু সি। আমাদের এটা থেকে প্রমাণ করতে বলেছে, এটা এক্স কিউব বাই এ কিউব প্লাস ওয়াই কিউব বাই বি কিউব প্লাস জেড কিউব বাই সি কিউব সমান সমান 3xyz বাই এ বি সি। ঠিক আছে, তো আমরা প্রমাণ করে নেবো এটা থেকে এটা যে কে মেথডের অঙ্ক, কে ধরে অঙ্কটা আমরা প্রমাণ করবো, বাম পক্ষ একবার সলভ করবো আর ডান পক্ষ একবার সলভ করবো। তো চলো আমরা কী করবো, অনুপাতকে আগে বাই করে নিই। তাহলে এক্স বাই এ সমান সমান ওয়াই বাই বি সমান সমান জেড বাই সি। ঠিক আছে, আমরা কী করবো, প্রত্যেকটা অনুপাতকে কে ধরে নেব। এই যে সবাইকে আমরা কে ধরে নিলাম। তাহলে এর মানটা যদি কে হয় তাহলে এক্সের মানটা হবে এ কে, তো এখান থেকে এক্সের মান কত পেয়ে যাচ্ছ, এ কে পেয়ে যাচ্ছ। একইভাবে এখানে ওয়াইয়ের মানটা তোমরা বি কে পাবা, আর জেডের মানটা তোমরা সি কে পেয়ে যাবা। তাহলে এ এক্স ওয়াই জেড এদের মান কিন্তু পেয়ে গেলাম। এখন কী করবো, আমরা বাম পক্ষ টুকে মানগুলো বসিয়ে দেবো। বাম পক্ষটা আছে এক্স কিউব বাই এ কিউব, ওয়াই কিউব বাই বি কিউব আর জেড কিউব বাই সি কিউব। চলো মানটি বসিয়ে দাও। এক্সের মান এ কে, তার হোল কিউব এ কিউব, ওয়াইয়ের মান বি কে, তার হোল কিউব আবার বি কিউব আছে, জেডের মান সি কে, তার হোল কিউব নিচে সি কিউব। এবারে ঘনটা যদি ভাঙাই তাহলে এখানে এ কিউব পাবা, কে কিউব পাবা, এ কিউব, এখানে বি কিউব কে কিউব বাই বি কিউব, এখানে সি কিউব কে কিউব বাই সি কিউব। এ কিউব কেটে দাও, বি কিউব কেটে দাও, সি কিউব কেটে দাও। তাহলে আমাদের এখানে কে কিউব থেকে গেল, এখানেও কে কিউব আর এখানেও কে কিউব, 3টা কে কিউব, তাহলে যোগ করে 3 কে কিউব। ঠিক আছে, আমাদের এটা হচ্ছে আমাদের বাম পক্ষের সরল। এবার আমরা ডান পক্ষের সরলটা করব। তারপরে আমরা রাইট হ্যান্ড সাইডে চলে যাব। রাইট হ্যান্ড সাইডে আছে 3xyz বাই এ বি সি। চলো আর মানগুলো বসিয়ে দিই। এক্সের মান হচ্ছে আমাদের কত, এ কে, ওয়াইয়ের মান বি কে, জেডের মান সি কে, নিচে ছিল এ বি সি। এ কেটে দাও, বি কাটো, সি কাটো। তা দেখো তো 3 আর কে 3টা আছে, তার কে 3টা মানে 3 কে কিউব। তার বাম পক্ষ আর ডান পক্ষ আমরা সমান পেয়ে গেলাম। অতএব দিয়ে আমরা লিখে দেবো LHS সমান সমান RHS প্রুভড। আমরা প্রমাণটা করে ফেলেছি। 10-এর একই প্রশ্ন দেখো, আমাদের এখানে বলছি ABC ত্রিভুজের এ কোণ সমকোণ সিডি মধ্যমা হলে প্রমাণ করো যে BC স্কোয়ার সমান সমান CD স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার।
ওকে, তো আমাদের সমকোণী ত্রিভুজ আছে। তা চলো আমরা ছবিটা এঁকে প্রশ্নটা ভালো করে বুঝি। তা আমরা আগে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করব। এই যে আমাদের সমকোণী ত্রিভুজ, তো এখানে এ কোণটা 90 ডিগ্রি বলেছে, এখানে এ হবে, আর এখানে আমরা এ বি সি, এটা বি এটা সি করে দিলাম। আর আমাদের বলেছে সিডি মধ্যমা, তা আমাদের এখানে একটা মধ্যমা করব। মধ্যমা ধর্ম যে এই যে ডি বিন্দুটা এ বি এর মধ্যবিন্দু হবে। তাহলে আমাদের এই যে দেখো সিডি আমরা মধ্যমা বের করলাম। এবার লক্ষ্য করো, তা আমাদের একটা সমকোণী ত্রিভুজ আছে এ বি সি, তাহলে এখানে এ ডি সিটাও সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, কারণ এটা তো আমাদের 90 ডিগ্রি, এই কোণটা আমাদের 90 ডিগ্রি। তাহলে বড় ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, আর এদিককার ত্রিভুজটা আছে এও একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, আর এখানে আমরা বলতে পারবো যেহেতু সিডি মধ্যমা, তাহলে মধ্যমা হলে পরে ডিটা এ বি এর মধ্যবিন্দু হবে। তাহলে লিখব যেহেতু সিডি মধ্যমা, যদি মধ্যমা হয়ে যায় তাহলে আমরা এখান থেকে বলে দেবো কি যে এডি সমান সমান বিডি, এডি সমান সমান বিডি, বা এখানে বলতে পারবো যে এই যে এ বিটা এই যে এ বির মানটা আমরা বলে দেবো 2AD, এটা বলতে পারবো, ঠিক আছে, মানে এ বিটা কী হবে ডবল হবে এডি এর ডবল। আচ্ছা, এই মানগুলো কাজে লাগবে আমাদের। আমরা এবার এই ত্রিভুজটা যে ধরে নিই ছোট ত্রিভুজটা, তাহলে সমকোণী ত্রিভুজ এখানে নিব, দেখো এডিসি নিচ্ছে, এডিসি মানে এই সমকোণী ত্রিভুজটা নেব। তাহলে এখান থেকে কি পেয়ে যাবো, এখান থেকে আমরা পেয়ে যাবো, দেখো এখানে হচ্ছে অতিভুজটা কে আছে সিডি, তাহলে সিডি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা কি করবো, এখান থেকে এসির মানটা যদি বের করে নাও তাহলে ইমপ্লাইজ এসি স্কোয়ার সমান সমান, তাহলে এসি স্কোয়ার মানটা পেলে এটা এদিকে চলে আসবে, তাহলে সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার পেয়ে যাবা। দেখো আমরা কার মানটা বের করলাম, আমরা এসি স্কোয়ার মানটা বের করে নিলাম। ওকে, কারণ আমাদের যেটা প্রমাণ করতে বলেছে লক্ষ্য করো, প্রমাণটা আমাদের এটা করতে হবে বিসি স্কোয়ার সমান সমান সিডি স্কোয়ার আর প্লাস 3AD স্কোয়ার, তাই না, আমাদের সিডি আর এডি থাকবে, তার জন্য এসির মানটা বের করে নিলাম। এবার বড় সমকোণী ত্রিভুজটা চলে যাবো, তাহলে এবার লিখবো আবার সমকোণী ত্রিভুজ। এবার আমরা ত্রিভুজটা নেব এ পি সি থেকে, এই ত্রিভুজ থেকে আমরা দেখো তো বিসিটা অতিভুজ, তাহলে আমরা বিসি স্কোয়ার, ঠিক আছে, বিসি স্কোয়ার পেয়ে যাবো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এবার দেখো এবি স্কোয়ার মানটা আমরা বের করে রেখেছি, তাই না, এটাকে আমরা 1 নং নাম দিয়ে দাও আর এটাকে 2 নং নাম দিয়ে দাও। তাহলে এবির মান কত, এবির মান হচ্ছে 2AD, তাহলে এবির জায়গায় 2AD বসাতে পারবো, তার হোল স্কোয়ার। আর এসির মানটা দেখো সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। তাহলে এখানে তুমি 1 থেকে আমরা পেয়েছি, তাহলে 1 থেকে লিখে দেবো, আর এখানে 2 থেকে পেলাম, তাহলে 2 থেকে। চলো এবার যদি সরল করো, দেখো এটা 4AD স্কোয়ার প্লাস এটা সিডি স্কোয়ার আছে রেখে দিলাম, সিডি স্কোয়ার আর মাইনাস এডি স্কোয়ার। আচ্ছা 4, এখানে লক্ষ্য করো তো আমাদের 4টা এডি স্কোয়ার আর মাইনাস 1টা এডি স্কোয়ার বিয়োগ হয়ে কত হবে, বিয়োগ হয়ে 3AD স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। দেখো একদম প্রমাণ চলে এসেছে, একটু ভালো করে লিখে দিই। তাহলে যে বিসি স্কোয়ার সমান করতে পেলাম, সিডি স্কোয়ার আগে লিখি, সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। দেখো একদম যেটা প্রমাণ করতে বলেছিল সেই প্রমাণটা আমাদের চলে এসেছে। তাহলে আমরা এখানে কি লিখে দেবো, প্রমাণিত। দেখো 10-এর 2-এর প্রশ্নটা আমাদের আছে, প্রমাণ করে যে কোনো বৃত্তে দুটি সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। এটা আমরা অনেকবার করেছি, চলো আরেকবার তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো বারবার দেখলে বারবার শিখবা। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা কি করব, একটা বৃত্ত অঙ্কন করব। আমরা কি বলেছি, সেখানে আমরা কেন্দ্রবিন্দু নিয়ে নিলাম, ও কেন্দ্রবিন্দু, আর দুটি সমান দৈর্ঘ্যের যে বলেছে, তাহলে আমরা একটা এবিজে নিলাম, এবিজে, আর একটা আমরা সিডিজে নিয়ে নিলাম, সিডিজে। কেন্দ্র থেকে দূরবর্তী সমদূরবর্তী দেখাতে বলেছে, মানে আমরা এখান থেকে যে দূরত্ব ওই নিই, এখান থেকে দূরত্ব আমরা যদি ওএফ বলি, তো আমাদের কি প্রমাণ করতে হবে, ওই সমান সমান ওএফ, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করলে উপপাদ্যটা এই যেটা বলেছে প্রমাণটা প্রমাণিত হয়ে যাবে। আচ্ছা, তাহলে প্রমাণ করার জন্য দেখো আমরা কি করছি, আমরা এখানে অঙ্কন করব, এই যে অঙ্কনটা করছি, এই যে
এও আর সিও আমরা যুক্ত করব। এখানে কিন্তু অঙ্কন করেছি আমরা, অঙ্কন কি করেছি, এও এবং সিও যুক্ত করলাম। ওকে, এটা আমরা যুক্ত করলাম। আচ্ছা, এবার দেখো এখানে আমাদের ওই আর ওএফ লম্ব আছে, তাহলে ওই লম্ব কার উপর আছে, ওই লম্ব এবির উপর আছে, এবং ওএফটা লম্ব হবে কার পর, সিডির পর, তাই না? এই যে দূরত্বগুলো, এই যে দূরত্ব যখন আমাদের আছে, তাহলে এটা ক্ষুদ্রতম দূরত্ব কী হবে, জের উপর লম্ব হবে, কেন্দ্রগামী যে সরলরেখাটা তাহলে লম্ব আছে। তাহলে এই কোণগুলো আমরা কী পেয়ে যাবো, 90 ডিগ্রি পেয়ে যাবো। এই কোণটা আমাদের 90 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে ত্রিভুজগুলো সমকোণী ত্রিভুজ। এবার আমরা কী বের করবো দেখো তো, এই যে দেখো এইটা আমাদের হাফ এবি হবে, তাহলে আমরা এখানে যে এইটা বলবো, এইটাকে আমরা হাফ এবি দেখাতে পারবো। কেন দেখাতে পারবো, কারণ দেখো তো এখানে এই যে এবিটা যে ব্যাসটা আছে, ব্যাস বলছি সরি, জে আছে, এবি যে জেটা আছে আমাদের, তাহলে এই জেটা কিন্তু দেখো ব্যাস নয়। তা আমরা বলতে পারবো যে ব্যাস নয় এরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা, সেই জেটাকে সমদ্বিখণ্ডিত করি, এবি জেটাকে। তাহলে এখানে তোমরা কারণটা বলতে পারবা, যেহেতু দিয়ে লিখবা ব্যাস নয় এরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা, কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই জেটিকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কারণ, যেটা বললাম, তাই না? ব্যাস নয় এরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা, সেই জেটিকে কী করবে, সমদ্বিখণ্ডিত করবে, এবি যেটাকে, এই যে ওইটা যে লম্ব আছে, তার জন্য আমরা এটা পেলাম। তাহলে একইভাবে আমরা দেখো তো, একইভাবে এই যে এদিকে দেখো তো, সিএফটা আমাদের কী হবে, সিডির অর্ধেক হবে। একইভাবে সিএফটা আমরা পেয়ে যাবো হাফ, পেয়ে যাবো সিডি। এবার এখানে এবি আর সিডি তো সমান বলে দিয়েছে, তাহলে যেহেতু এবি সমান সিডি, ঠিক আছে, এরা কিন্তু প্রদত্ত, মানে প্রশ্নে কিন্তু বলা আছে প্রদত্ত। ওকে, তাহলে দেখো এরা যদি সমান হয় তাহলে এই সমান সিএফ হয়ে যাবে, কারণ এবি আর সিডি যদি সমান হয়, তা 4 এটা যদি হয়, এটা 4, 4-এর অর্ধেক 2, তো 4-এর অর্ধেক 2, তাহলে এই আর সিএফ সমান, তাহলে অতএব আমরা এই সমান সিএফ পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, বাস, এটা প্রমাণ দেখে দিলাম। এবার আমরা এই দুটো ত্রিভুজকে কী দেখাবো, সরলসম দেখাবো। সমকোণ দুটো ত্রিভুজ আছে, তাহলে আমরা দুটো ত্রিভুজ তুলে নিচ্ছি। ত্রিভুজ আমাদের আছে এখানে, ত্রিভুজ এ ও ই বলবো, আর ত্রিভুজ এদিকে সি ও এফ। এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে গেলে আমরা 3টা শর্ত সমান দেখাবো। কী কী শর্ত সমান দেখাবো দেখো, যেটা আমরা প্রমাণ করলাম, এই যে এই সমান সিএফ, তাই না? এই যে আগে প্রমাণটা করলাম, এটা 2 নম্বর দেখাতে পারবো ও এ সমান ও সি। এই যে এই ত্রিভুজের ওএ বাহুটা এই ত্রিভুজের ওসি বাহুটা সমান, কারণ এরা তো বৃত্তের ব্যাসার্ধ। তাই এখানে তোমরা কারণটা বলতে পারবা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধের জন্য সমান। 3 নম্বরের সমান দেখাতে পারবা, দেখো এই যে কোণগুলো 90 ডিগ্রি, তাই না? তো আমরা এখানে কোণটা নিব এই ও সমান কোণ সিএফও, কারণ এরা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে 3টা শর্ত সমান হলে আমরা বলে দেব ত্রিভুজ এওই সর্বসম ত্রিভুজ সিওএফ। দেখো দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম পেয়ে গেছি। এবার সর্বসম ত্রিভুজের আমরা কি জানি, অনুরূপ বাহুগুলো সমান হয়। তাই যে অনুরূপ বাহু আছে ওই আর ওএফ, এরা কী হবে, সমান হবে। তাহলে অতএব আমরা বলে দিতে পারবো ওই সমান ওএফ। এটাতে আমাদের চেয়েছিল। তাহলে আমাদের যেটা বলেছিল, যে কি বলেছিল, যে কোনো বৃত্তের সমান দৈর্ঘ্যের দুটি জে থেকে কেন্দ্র থেকে সমদূরবর্তী বলেছে। এই যে বলেছে আমাদের প্রশ্নটা, যে কোনো বৃত্তে দুটি সমান জে কেন্দ্র থেকে সমদূরবর্তী, আমরা বলতে পারলাম। অতএব কোনো বৃত্তের দুটি সমান জে, দুটি
সমান যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, এটাতে বলেছিলাম আমাদের প্রমাণ করতে, প্রমাণটা করলাম সমুদ্রবর্তী। দেখো তাহলে আমরা লিখে দেবো প্রুভড, প্রমাণিত। কেন্দ্র থেকে সমুদ্রবর্তী এই দূরত্বটা সমান দেখালাম আমরা, তাহলে বলে দিতে পারলাম। এইভাবে আমাদের কিন্তু এটা প্রমাণ করতে হবে, খুব ভালো প্রমাণ। ঠিক আছে, বারে বারে এটা কিন্তু আসছে, রিপিট আসছে অঙ্কটা। তোমরা দেখবা যে অঙ্কটা বেশি রিপিট আসবে সেই অঙ্কটাকে ইম্পর্টেন্ট বলে তোমাদেরকে মেনে চলতে হবে আর প্র্যাকটিস করতে হবে বারবার। আর একই অঙ্ক বলে ইগনোর করবো না, তোমরা বারবার দেখো, বারবার শেখো, শিখলে কিন্তু তোমরা মাধ্যমিকে তোমরা একদম নামিয়ে দিতে পারবে, কোনো সমস্যা হবে না। এবার দেখো 12-1 প্রশ্নটা চলে আসলাম আমরা। তো 12-1 প্রশ্ন বলছে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/12 হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কোণ দুটিকে ধরে নিই, একটা x ডিগ্রি একটা y ডিগ্রি। তাহলে ধরি কোণ দুটিকে আমরা ধরে নিলাম, একটা x একটা y। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের তাহলে x আর কোণ দুটির সমষ্টি আমাদের বলে দিয়েছে, তাহলে অতএব বলবো x প্লাস y কত 135 ডিগ্রি। এবার কোণ দুটির অন্তর বলে দিয়েছে, কোণ দুটির অন্তর কত বলেছে π/12। আচ্ছা আমরা প্রথমে ষষ্ঠিক মানটা বের করে নিই, পায়ের মানে 180 ডিগ্রি করে নিব। তাহলে এখানে 12, আচ্ছা এখানে কাটাকাটি করো দেখা করতে বাবা। আচ্ছা দেখো আমরা কাটাকাটা করছি 4 দিয়ে করি, তাহলে 4 দিয়ে যদি করো কাটাকাটি 4 3 12, আর এখানে 4 দিয়ে করলে এটা 45 পেয়ে যাবা। 3 দিয়ে করে নাও, 3 দিয়ে করলে কত পেয়ে যাবা, এটা 15 3 45, তাহলে 15 ডিগ্রি আসছে। তাহলে এই মানটা আমরা পেয়ে গেলাম 15 ডিগ্রি। অপনয়ন করে নাও, এটা কেটে যাচ্ছে 2x, 135 আর 15 যোগ করে নাও, তাহলে কত পাবা, এটা পেয়ে যাবা 0, এদিকে 4 5 আর এদিকে আমাদের হয়ে গেল 150 ডিগ্রি পেয়ে গেলাম। 2 দিয়ে কাটাকাটি করো, এটা পেয়ে গেলাম 75 ডিগ্রি। দেখো আমাদের এই কোণটা পেয়ে গেলাম 75 ডিগ্রি। এবার আমাদের কি, আমাদের এটা হচ্ছে ষষ্ঠিক মান, তাহলে এর বৃত্তীয় মানটা বের করে নেব। তাহলে আমরা এর আচ্ছা আমরা আগে আমরা দুটোই ষষ্ঠিক মানটা বের করি, তারপর আমরা বৃত্তীয় মানটা বের করছি। তাহলে এবার আমরা কি করব, এখানে দেখো এটাকে যদি আমরা 1 নং নাম দিয়ে দিই, তাহলে আমরা বলবো 1 থেকে আমরা যদি y এর মানটা বের করি, তাহলে 135 - 75, আমাদের মাইনাস আছে। তাহলে এখানে দেখো এটা 0 হয়ে যাবে, এটা আমাদের 0 ডিগ্রি, আর 7 বদলে 13, 7 বদলে 13, 7 5 13 হয় আমাদের, তাই না? এই যে 7 5 12 হবে, 7 6 13 হয় আমাদের, এখানে আমাদের 6 হবে, 7 6 13। আচ্ছা তাহলে এই যে 60 ডিগ্রি, তো y এর মানটা কত পেয়ে গেলাম, 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে আমরা পেয়ে গেছি কিন্তু ষষ্ঠিক মান দুটি। এবার আমরা বৃত্তীয় মানটি বের করে নেব। তাহলে এখানে দেখো তো, তাহলে এখানে যদি বলি যে এর বৃত্তীয় মান, এখানে আমরা লিখে দিচ্ছি এর বৃত্তীয় মান কত পাবো, তাহলে যার বৃত্তীয় মান চাইবে তাকে π/180 ডিগ্রি দিয়ে গুণ করবা, তখন বৃত্তীয় মানটা পেয়ে যাবা। তো ডিগ্রি ডিগ্রি কেটে গেল, আর এখানে পাই দিয়ে করো, এখানে পাই দিয়ে করলে পরে এটা কত পাবা, 15 5 75 পাবা, আর এখানে 5 এখানে 36 পেয়ে যাবা। এবার যদি করি আমরা কত দিয়ে, 3 দিয়ে, 3 5 15, 3 3, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 5π/12 এটা বৃত্তীয় মান পাবো। আর এত এর বৃত্তীয় মানটা যদি বের করি, এত এর বৃত্তীয় মানটা দেখো, তাহলে 60 ডিগ্রি ইন্টু π/180 ডিগ্রি, ডিগ্রি ডিগ্রি কেটে গেল, 0 0 কেটে দাও, 6, তাহলে আমরা কাটাকাটি করবো, 6 1 কে 6 আর 6 3 18, তাহলে এখানে কত পাচ্ছ π/3। তাহলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি, শুধু আমাদের অতএব দিয়ে একটু লিখতে হবে। তাহলে আমাদের দুটি কোণের ষষ্ঠিক মান বের করতে বলেছিল, তাহলে অতএব দুটি কোণের ষষ্ঠিক মান দেখো কী কী পেয়েছি আমরা, একটা পেলাম 75 ডিগ্রি ও 60 ডিগ্রি, এবং কোণ দুটির বৃত্তীয় মান। তাহলে বৃত্তীয় মান কত পেলাম, একটা পেলাম আমরা 5π/12 ও একটা পেলাম π/3, বাস এই হলো অ্যান্সার। ষষ্ঠিক মান বের করে নিয়েছি আর বৃত্তীয় মানও বের করে নিয়েছি কোণ দুটির। 12 দিয়ে প্রশ্নটা দেখো আমাদের দেওয়া আছে x² = sin² 30 ডিগ্রি +
4 cot স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস sec স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের সমাধান করে x এর মানটা বের করতে হবে। তাহলে আমরা x এর মানটা বের করে নেব। আমাদের সবার মানটি বসিয়ে দাও। sin 30 এর মান হাফ তার হোল স্কোয়ার 4 গুণিত cot 45 এর মান 1 তার স্কোয়ার আর sec 60 ডিগ্রির মানটা দেখো sec 60 ডিগ্রি জানতে গেলে cos জানো, cos 60 ডিগ্রি কত, cos জানলি cos এর উল্টো sec হয়, তাহলে cos 60 ডিগ্রির মানটা হয় হাফ। cos 60 ডিগ্রি যদি হাফ হয় তাহলে sec কত হবে, তো হাফের উল্টো 2 হয়ে যাবে, কারণ 1/2 এর উল্টো 2, তা দেখো এটা 2 এর স্কোয়ার, এখানে 1/4, এটা 4 পেয়ে যাবা, এটা 4, তাহলে 4 4 কেটে যাচ্ছে দেখো। তাহলে x স্কোয়ার যদি 1/4 হয়, দেখো একবার লিখছি আমরা, x স্কোয়ার হচ্ছে 1/4, তাহলে ওতে x সমান সমান কত হবে প্লাস মাইনাস √1/4, তাহলে বা x সমান সমান কত পাবো প্লাস মাইনাস 1 বর্গমূল 1 4 বর্গমূল 2, এটাই আমাদের অ্যান্সার। 12 প্রশ্নটা দেখো, আমাদের বলেছে cot 12 ডিগ্রি, cot 38 ডিগ্রি আছে, এটা cot 52 ডিগ্রি, cot 78 ডিগ্রি, cot 60 ডিগ্রি সমান সমান 1/√3 দেখাতে বলেছে। তো এটাকে সলভ করে আমরা 1/√3 প্রমাণটা নিয়ে আসবো। তাহলে আমরা প্রথমে এটাকে মুছে দিলাম, দেখো 1/√3 আমরা নিয়ে আসবো। তাহলে এখানে দেখো তোমরা লক্ষ্য করো 12 ডিগ্রি আর 78 ডিগ্রি যোগ করলে তোমরা 90 ডিগ্রি পাবা, 38 ডিগ্রি আর 52 ডিগ্রি যোগ করে 90 ডিগ্রি পাবা। আর cot 60 ডিগ্রির মান তো হয় 1/√3, তাই এই মানটাই পাবো, এরা 1 হয়ে যাবে, কেটে যাবে এরা সব। আমরা দেখো তো কীভাবে কাটবে সেটা দেখাচ্ছি আমি। cot 12 ডিগ্রি রেখে দিলাম, cot 38 ডিগ্রি রেখে দিলাম, আর এই যে cot 52 ডিগ্রি জায়গা লিখে দেবো 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি, ঠিক আছে, এটা বিয়োগ করো 52 ডিগ্রি পাবা। আর cot 78 ডিগ্রি জায়গা লিখবো 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, এটা বিয়োগ করো 78 ডিগ্রি পাবা। আর cot 60 ডিগ্রির মানটা বসিয়ে দিচ্ছি 1/√3, cot 12 ডিগ্রি রেখে দিলাম। আচ্ছা এক কাজ করি আমরা, এই যে cot 12 ডিগ্রি আছে না, একে 1/10 12 ডিগ্রি করতে পারবো, আর এই cot 38 ডিগ্রিকে 1/10 38 ডিগ্রি লিখতে পারবা। আর এই যে cot 90 ডিগ্রি মাইনাস এটাকে থিতা ধরো, তাহলে tan থিতা হয়ে যাবে, তাহলে tan 38 ডিগ্রি। একইভাবে এটাও tan 12 ডিগ্রি, এগুলো পুরো কোণের সূত্র, এটা থেকে গেল। দেখো এই যে tan 12 ডিগ্রি আর এই tan 12 ডিগ্রি, দেখো উপর নিচে আছে, কেটে গেল। একইভাবে এটা কেটে গেল, তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধু থেকে গেল 1/√3। তাই এটাই আমাদের দেখাতে বলেছিল, তাহলে আমরা লিখে দেবো প্রুভড। 13 প্রশ্নটা দেখো, আমাদের বলছে একটি 5 তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ ও গড়ার অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। বাড়িটির উচ্চতা 16 মিটার হলে মনুমেন্টের উচ্চতা ও বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত তা আমাদের বের করতে বলেছে। আচ্ছা তা দেখো আমরা ছবিটা রেখে প্রশ্নটা ভালো করে বুঝি। আমাদের তো প্রথমে একটা বাড়ি বলেছে, তাহলে আমরা বাড়ি একটা তৈরি করব। তো দেখো এখানে বাড়িটা থেকে দেখছে, দেখো তাই না, মনুমেন্টকে কাকে দেখছে, সেই বাড়ির ছাদ থেকে দেখছে মনুমেন্টের চূড়াকে দেখছে, উন্নত কোণে দেখছে চূড়াকে, আর গড়াকে দেখছে অবনতি কোণে, তাই না। তাহলে এখানে কিন্তু দেখো মনুমেন্টের উচ্চতা বেশি আছে বাড়ির চেয়ে। তাহলে আমরা প্রথমে বাড়িটা তৈরি করছি। দেখো এটা আমাদের বাড়ি, এখানে আমাদের ভূমি মাটি, আর এখানে আমরা মনুমেন্টটা দেখাবো। এই যে আমাদের দেখো, তাহলে AB আমরা বাড়ি নিলাম, আর এই যে আমরা সিডি নিয়ে নিলাম আমরা মনুমেন্টের উচ্চতা। তা এটা আমরা একটা আয়তক্ষেত্র তৈরি করলাম। এখানে এই যে বাড়ির ছাদ আছে এই বিন্দুতে, তাহলে এখান থেকে দেখছে কাকে প্রথমে দেখছে, এই যে মনুমেন্টের চূড়াকে দেখছে 60 ডিগ্রি উন্নতি কোণে। তাহলে চূড়াকে দেখছে 60 ডিগ্রি উন্নতি কোণে, এই কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, ঠিক আছে। আর মনুমেন্টের পাদদেশকে দেখছে 30 ডিগ্রি অবনতি কোণে, তাহলে এই কোণটা আমাদের 30 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা এবার এই কোণটা একান্তর কোণ অনুসারে এখানে চলে আসবে, এগুলো তো সমান্তরাল সরলরেখা, এটাকে আমরা যেহেতু নাম দিয়ে দিই ই, তাহলে এই সমান্তরাল বিডি, ওকে, তার জন্য এই কোণটা এখানে চলে আসবে। এবার আমাদের বাড়ির উচ্চতা বলে দিয়েছে দেখো 16 মিটার। তাহলে আমাদের বের করতে বলেছে এই যে মনুমেন্টের উচ্চতা সিডি বের করতে হবে, আমাদের সিডি কত হবে, আর বের করতে হবে বিডি বাড়ি এবং মনুমেন্টের মধ্যে দূরত্ব বের করতে বলেছে। তাহলে এখানে আমাদের কাকে কাকে দেখাবো, এবিকে কি দেখালাম, এবিকে দেখালাম আমরা বাড়িটির উচ্চতা, ওকে। সিডিকে কি দেখালাম, সিডিকে দেখালাম আমরা মনুমেন্টের
মনুমেন্টের উচ্চতা। আচ্ছা এখানে দেখো এবি বাড়ির উচ্চতা কিন্তু দেওয়া আছে 16 মিটার, আর মনুমেন্টের উচ্চতা কিন্তু আমাদের বের করতে হবে। আর একটু বিডি বলে দিই, বিডি হচ্ছে বাড়ি ও মনুমেন্টের, বাড়ি ও মনুমেন্টের মধ্যে দূরত্ব, এটাও কিন্তু আমাদের বের করতে বলেছে। তো চলো আমরা অ্যান্সারটা বের করি। দেখো আমাদের এই ত্রিভুজ থেকে আমরা এই যে বিডির মানটা সহজে পেয়ে যাব। তো আমরা এই সমকোণী ত্রিভুজটা আমরা নিচ্ছি, আমরা নিব সমকোণী ত্রিভুজ এবিডি এর কোণটা নিব আমরা এডিবি, এই কোণের সাপেক্ষে নেব 30 ডিগ্রি কোণের সাপেক্ষে। তো এই কোণটা আমাদের 30 ডিগ্রি এর সাপেক্ষে। দেখো এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে বিডি, লম্ব এবি, তাহলে আমরা এখানে লম্ব বাই ভূমি করব, এবি বাই বিডি। লম্ব বাই ভূমি কি হয়, tan 30 ডিগ্রি। এবির মান আমরা বসিয়ে দেব 16, আর বিডিটা বের হবে, বিডি আমাদের চেয়েছে, আর tan 30 এর মানটা 1/√3। তাহলে এখান থেকে দেখো বিডির মানটা কিন্তু পেয়ে যাচ্ছে কত, 16√3। বাস আমরা একটা অ্যান্সার পেয়ে গেছি, বাড়ি ও মনুমেন্টের মধ্যে দূরত্ব 16√3 মিটার। আচ্ছা পরে লিখছি অ্যান্সারটা। আমরা তার আগে আমরা চলে যাব এই ত্রিভুজটা, চলে যাব আমাদের এই যে সিডি বের করার জন্য। দেখো আমাদের ইডি তো পেয়ে গেছি, এখানে আমাদের কিন্তু এবি সমান ইডি, এবি 16 তো ইডি 16, তাই না? ইডি পেয়ে গেলাম, তাহলে সি দরকার, সি পেয়ে গেলে আমরা কি পেয়ে যাব, সিডি পেয়ে যাবো দুটো যোগ করে। আচ্ছা বিডি পেয়ে গেলাম আমরা, বিডি কত পেয়ে গেলাম 16√3, তাহলে বিডি পেয়ে গেলে দেখো তো আমরা এই পেয়ে যাবো, এইটা আমাদের 16√3, আর এখানে আমাদের বিডি সমান আছে এই কত 16√3। ওকে, তো চলো আমরা এই ত্রিভুজটা থেকে আমরা সিটা বের করি। এবার লিখবো সমকোণী ত্রিভুজ, এগুলো সব সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজটা আমরা নিব, এটাকে এ সি ই নাম দিলাম। এর দেখো কোণটা আমরা নিব, এই কোণটা নিব, মানে এই কোণের নাম সিএই বলবো। সিএই সমান কত 60 ডিগ্রি এর সাপেক্ষে, 60 ডিগ্রি এর সাপেক্ষে। দেখো এখানেও আমাদের কি দেখাবো, 60 ডিগ্রি কোণের সাপেক্ষে এইটা ভূমি আর সিটা লম্ব, তাই এখানে লম্ব বাই ভূমি দেখাবো। তাহলে সি বাই এ tan 60 ডিগ্রি। দেখো সির মানটা আমরা বের করব, আর এর মানটা পেলাম কত 16√3, আর tan 60 ডিগ্রি মান √3। তাহলে এখান থেকে আমরা সলভ করে কার মানটা বের করবো, সির মানটা বের করবো। তাহলে দেখো তো সি কত পেয়ে যাবা, এটা বর্গগুণ করলে 16 × 3, √3 গুণ করে 3 হয়ে যায়, বা সিটা আমরা দেখতে পাচ্ছি 16 × 3 = 48। তাহলে অতএব আমরা সিডি পেয়ে যাব। সিডি কত হবে, সি যোগ ইডি, তাহলে সিটা পেলাম আমরা কত 48, আর ইডি আমরা তো 16 আগে পেয়ে গেছি, এটা যোগ করে নাও। দেখে যোগ করলে 6 × 8 = 14, 4 4 × 5 = 6, 64 পেয়ে গেলাম। দেখো আচ্ছা সিডির মানে পেয়ে গেলাম, তাহলে আমরা দুটি অ্যান্সার পেয়ে গেছি। তাহলে অতএব লিখে দেবো, অতএব মনুমেন্টের উচ্চতা, মনুমেন্টের উচ্চতা আমরা পেয়ে গেলাম কত, এই যে সিডি যেটা 64 মিটার, 64 মিটার। এবং বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব, কত পেলাম আমরা, এই যে পেয়েছি দেখো বিডিটা 16√3, তাহলে আমরা লিখবো 16√3 মিটার। বাস এই ছিল আমাদের অ্যান্সার। 13 দেওয়ার প্রশ্নটা দেখো আমাদের বলছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোনো সমতল অবস্থিত একটি ছায়ার দৈর্ঘ্য যা হয় উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়া দৈর্ঘ্য তার থেকে 60 মিটার বেশি হয়, তাহলে স্তম্ভটির উচ্চতা কত। দেখো আমাদের একটা স্তম্ভ দেওয়া আছে, এই যে আমাদের একটা স্তম্ভ, এভাবে আমাদের মাটি আছে, যখন কোণটা আমাদের বলেছে 45 ডিগ্রি,
আচ্ছা, স্তম্ভের উচ্চতা আমরা এবি বলি। আর কোণটা দেখো যখন কোণটা 45 ডিগ্রি তখন ছায়া দৈর্ঘ্যটা যদি বেশি হয়, এবার কোণটা যখন দেখো হয়ে যাবে আমাদের 30 ডিগ্রি, এখানে কোণটা হয়ে যাচ্ছে কত 30 ডিগ্রি, তাই না? তখন ছায়া দৈর্ঘ্যটা বেড়ে যাচ্ছে, কতটা বাড়ছে 60 মিটার বেশি হয়, দেখো 60 মিটার। তাহলে যে ডি বিন্দু দিই, তাহলে আমাদের এখানে সিডিটা কিন্তু আমাদের কত, সিডিটা হয়ে যাবে 60 মিটার, ঠিক আছে, 60 মিটার। ওকে, এভাবে প্রশ্নটা বলেছে, ঠিক আছে। স্তম্ভের ছায়া দৈর্ঘ্য যখন 45 ডিগ্রির জন্য যা হবে, যখন কোণটা অনুদিত কোণটা যখন 30 ডিগ্রি হয়ে যাবে তখন ছায়া দৈর্ঘ্যটা বৃদ্ধি পায়, বেড়ে যায়, 60 মিটার বেড়ে যাচ্ছে। তা তখন আমাদের কি এবি স্তম্ভের উচ্চতা কত সেটা বের করতে বলেছে। তাহলে এখানে আমাদের কে আছে, আমাদের এখানে আছে এবি স্তম্ভের উচ্চতা। তা আমরা লিখে দিই, এবি আমরা এখানে ধরেছি স্তম্ভের উচ্চতা। তাহলে এটা আমাদের কি বের করতে হবে। চলো আমরা এই সমকোণী ত্রিভুজটা নিই। তা আমরা নিব সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে এবিসি। এবিসি এর কোণটা নিব, দেখো এসিবি এ কোণের সাপেক্ষে। তাহলে এসিবি সমান 45 ডিগ্রি এর সাপেক্ষে। তাহলে এর সাপেক্ষে দেখো, তো আমরা লম্ব বাই ভূমি দেখাবো। তো আমরা দেখাবো লম্ব বাই ভূমি, ঠিক আছে। তাহলে tan 45 ডিগ্রি, বা এবার এখানে এবির মানটা আমাদের বের করতে হবে, tan 45 মান 1। তাহলে এখানে দেখো তো এবি সমান আমরা বিসি পেয়ে যাচ্ছি। ওকে, এবার আমরা বড় ত্রিভুজটা নিয়ে নেব, এবি ডি নিয়ে নেব। তার করব আবার সমকোণী ত্রিভুজ, কাকে নিব, এবিডি। এর কোণটা নিব এডিবি 30 ডিগ্রি এর সাপেক্ষে। তাহলে 30 ডিগ্রি কোণের সাপেক্ষে দেখো তো ভূমি বিডি লম্ব এবি, তাহলে এখানে লম্ব বাই ভূমি করি এবি বাই বিডি, tan 30 ডিগ্রি। আচ্ছা, এবির মান দরকার, এবি থাক, বিডি জায়গায় তোমরা লিখতে পারবা বিসি প্লাস সিডি, তাই তো। এই যে দেখো পুরো বিডিটা কি আছে, বিসি যোগ সিডি, তাই জন্য বিডি জায়গায় আমরা বিসি যোগ সিডি লিখলাম। এটা আমাদের কি আছে, এটা আমাদের সিডি আছে, সিডি। আর tan 30 ডিগ্রির মান 1/√3। এবার এখানে লক্ষ্য করো, এখানে আমাদের বিসির মানটা আমরা জানি এবি, তাহলে এখানে বিসির মানটা যদি বসিয়ে দিই, চলো এখানে দেখাচ্ছি আমি তোমাদের, বা এবি উপরে বিসির জায়গায় আমরা কিন্তু এবি লিখতে পারবো, প্লাস সিডির জায়গায় আমরা 60 লিখে দেবো, সিডির মানটা আছে 60 মিটার, আর 1/√3। এখান থেকে আমাদের এবির মানটা বের করতে হবে, √3 এবি সমান এবি প্লাস 60। এখানে এবি যদি কমন নাও বা দেখে নিয়ে এসে 3 - 1 60 পেয়ে যাবে। তো এবির মানটা যদি বের করো 60/√3 - 1, তাহলে এবি সমান হর কন্ডিশন করলে 60 ইন্টু পেয়ে যাবে একটা, ঠিক আছে, 60 ইন্টু √3 প্লাস 1। আর নিচে যদি একবারে করে দিই, দেখো হর কন্ডিশনটা, এটা a² - b² পাবা। তাহলে বা এবির মানটা আমরা কত পাবো, উপরে 60 √3 প্লাস 1, আর নিচে দেখো এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের, এই যে দেখো এটা হয়ে যাবে আমাদের 3 - 1 হয়ে যাবে। ওকে, 3 - 1, তাহলে এটা আমাদের 2 হয়ে যাবে। তাহলে চলো এদিকে দেখাই, এখানে চলে আসি, বা তাহলে এবি কত পেয়ে যাব, এটা হয়ে যাবে আমাদের 60 √3 প্লাস 1, আর নিচে 2, কাটাকাটি করব 30। এবার দেখো এবি সমান 30 প্লাস √3 মানটা যদি বসাই 1.732 প্লাস 1, বা এবি সমান 30 ইন্টু এটা যে যোগ করো 2.732 পাবা। এবার দেখো তো, বা এবি সমান
এখানে যদি গুণ করে দাও 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে 6, 3 3 9, 3 7 21, 1, ঠিক আছে। আর 3 দিয়ে 6, 6 2 8। এবার দেখো একটা শূন্য বসিয়ে দেবো দশমিক 3টার পরে, 1 2 3টার পর দশমিক, তাহলে আমাদের দাঁড়ালো 81.96। শূন্যটা আমরা সরিয়ে দিলাম, তাহলে পেয়ে গেলাম অতএব। অতএব দিয়ে আমরা করে দেবো স্তম্ভের উচ্চতা। স্তম্ভের উচ্চতা কত পেলাম? 81.96 মিটার। এটাই আমাদের অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। সব অঙ্কগুলো ভালো করে করে দিয়েছি, তোমরা ক্লাসগুলো ভালো করে দেখো। তোমরা ভালো করে দেখছো, আমি জানি তোমরা ভিডিওতে লাইক করছো, তোমরা শেয়ার করছো, তোমরা যারা নতুন আছো তারাও চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করছো। তার জন্য কিন্তু আমি 2 মাসের মধ্যে আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পেরেছি। আমি আজকে হচ্ছে 21শে জানুয়ারি, ঠিক আছে, 2025। তো এই যে আজকের তারিখে আমি কিন্তু চ্যানেলটা কী করে দিয়েছি, মনিটাইজেশন করে দিয়েছি। কালকের আমি দেখেছিলাম, যেটা বললাম যে কালকে ছিল 20 জানুয়ারি। কালকেই আমি সকালবেলা দেখেছি যে 1000 সাবস্ক্রাইবার পার হয়ে গেছে। আর বিকালবেলা দেখলাম, বিকালবেলা দেখেছি যে 4000 ঘন্টা আমার ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। তো কালকে রাত্রেবেলা আমি অ্যাপ্লাই দিয়েছিলাম, আজকে আমার সেই অ্যাপ্লাই প্রোগ্রেস হয়ে গেছে। আজকে আমার চ্যানেলটা পুরোপুরিভাবে মনিটাইজেশন হয়ে গেছে। তাহলে এভাবে তোমরা পাশে থাকো, তোমরা ভিডিওতে লাইক করো এবং ভিডিওগুলো শেয়ার করো। এবং যারা নতুন আছো, এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো তোমাদের এবার মাধ্যমিক কোনো চিন্তা নাই, প্রদীপ স্যার আছে। প্রদীপ স্যার তোমাদের ম্যাথে, ঠিক আছে, মাধ্যমিকে 2025-এ ম্যাথে তোমাদের অঙ্কে রেজাল্ট করিয়ে দেবে। আমি তোমাদের সঙ্গে থাকবো। তোমাদের শুধু মাধ্যমিকে না, তোমরা যখন বড় হবা, তোমরা যখন এইচএস লেভেলে পড়বা, ম্যাথ নিয়ে সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করবা, তখনও তোমরা প্রদীপ স্যারকে ম্যাথ ক্লাসে পাবা। এবং বিভিন্ন ভর্তি পরীক্ষা, যেটা আমি বলেছি, বিভিন্ন ভর্তি পরীক্ষাতেও আমি ম্যাথ করাবো। আর তোমরা যখন বড় হয়ে তোমরা যখন চাকরি পরীক্ষায় বসবা, তো চাকরি পরীক্ষায় যে অঙ্ক তোমাদের শিখবা, সেই অঙ্কগুলো তোমাদের কিন্তু আমি শেখাবো। কোনো চিন্তা নাই, তোমাদের কাছে অনেক প্যাকেজ আছে। তোমরা শুধু ভালোভাবে পড়াশোনা করো, মন দিয়ে ক্লাসগুলো দেখো। তাহলে ঠিক আছে, তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো।